আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। দীর্ঘ 17 মাস পর ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। দেশে এবং বিদেশে থাকা আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের জন্য তো বটেই, দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জন্য এই সাংবাদিক সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন বাংলাদেশে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার একটি তথাকথিত নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে, তখন এই সংবাদ সম্মেলন থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, কিন্তু শুধুমাত্র একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনেই তারা নির্বাচনে যাবে। এই কথা খুব স্পষ্ট এবং খুবই যৌক্তিক। ইউনূস সরকারকে তারা গ্রহণ করছে না, এটি শুধু আইনগত বা নৈতিক অবস্থান নয়, বরং একটি রাজনৈতিক ঘোষণাও। দিল্লিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের উপস্থিতিতে এই প্রেস কনফারেন্সটি নিয়ে আলোচনা তাই খুব জরুরি বলে মনে করছি আমি। দেড় বছরেরও বেশি সময় পর দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ঢাকার রাজনীতিতে শুধু আরেকটি খবর নয়, বরং এটি একটি সতর্কবার্তা। দেশের অভ্যন্তরীণ শক্তিগুলোর পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক অভিনেতাদের জন্য কৌশলগত সিগন্যাল। দলের সিনিয়র নেতাদের কণ্ঠে স্পষ্ট ঘোষণা, তারা শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের শর্ত পূরণ হলে অংশ নিতে প্রস্তুত, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নয়। এই সিদ্ধান্ত নীতিগত অবস্থান এবং ক্ষমতা রাজনীতির কঠোর বাস্তবতার এক সংমিশ্রণ। এই অবস্থান আওয়ামী লীগের জন্য একযোগে আক্রমণ এবং প্রতিরক্ষার ভূমিকা পালন করছে। একদিকে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং ক্ষমতা প্রশ্নবিদ্ধ করছে তারা, আন্তর্জাতিক অডিয়েন্সের সামনে নিজেদের গ্রহণযোগ্যতার ফ্রেম তৈরি করছে তারা। অন্যদিকে তারা নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অপরিহার্য বলেই প্রতিষ্ঠিত করছে। এই অবস্থানটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি জটিল সমীকরণ তৈরি করেছে। এখনো পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন বিষয়ে কোন রকম প্রতিক্রিয়া না দিলেও বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর একটা বেশ অস্থিরতা তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্তায় তারা বলছে যে আওয়ামী লীগকে তো ওদের ঠেকানো যাচ্ছে না। আওয়ামী লীগের জনসমর্থন 60% থাকলেও তাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি স্পষ্ট যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে এড়িয়ে যেতে চাইছে। এই পরিস্থিতিতে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য, কারণ তারা তো কোনো রাজনৈতিক সরকার নয়। কেন তারা আওয়ামী লীগকেই তাদের শত্রু, তাদের সবচাইতে প্রতিদ্বন্দ্বী মনে করছে? সঙ্গত কারণ আছে, কারণ তারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে। ফলে যার কাছ থেকে ক্ষমতা দখল করা হয় তাদেরকে তো শত্রু মনে করবেই, কিন্তু সেটি তো মনে করার কথা নয়। তাদের তো উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। বাংলাদেশে এই প্রথম একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায়, যারা আসলে শুধু নির্বাচনের ম্যান্ডেট নয়, তারা অনেক কিছু করছে, তারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আপনি চিন্তা করে দেখুন যে এর আগে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে, তারা প্রত্যেকেই শুধুমাত্র নির্বাচন এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নিয়ে কাজ করেছে এবং নির্বাচন অনুষ্ঠান করে চলে গেছে। কিন্তু এই সরকার তো তা নয়। এই সরকার একটি রাজনৈতিক সরকার, আপনি যত কিছুই বলুন না কেন। ফলে একটি রাজনৈতিক সরকারের অধীনে এতদিন ধরে যেমন বিএনপি, জামায়াত সবাই প্রশ্ন করেছে যে একটি রাজনৈতিক সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না, যায়নি, তা আওয়ামী লীগ কেন যাবে? এই ব্রিফিং এ এটাই ছিল মূল কথা। কিন্তু তার চেয়ে তো বড় মূল কথা ছিল যে জাতিসংঘের যে একটি রিপোর্ট দিয়েছিল 2024 সালের জুলাই আগস্টে 1400 জন নিহতের ভয়াবহ তথ্য দিয়ে, সেই তথ্যকে এই প্রেস কনফারেন্স থেকে চ্যালেঞ্জ করা হয়েছে। দেরি হয়ে গেছে কিনা এরকম অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু আমার মনে হয় দেরি হলেও এটা দরকার ছিল এই কারণে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রশ্নগুলো খুবই প্রাসঙ্গিক এবং এটাকে চ্যালেঞ্জ করা খুব জরুরি ছিল, এবং সেই চ্যালেঞ্জ দেরি হলেও করা হয়েছে। কিন্তু এখন চ্যালেঞ্জের পরবর্তী ধাপে নিশ্চয়ই আওয়ামী লীগ যাবে। আওয়ামী লীগের পাল্টা যুক্তি তো ছিল তথ্যগত এবং পদ্ধতিগত অসঙ্গতি। এই রিপোর্টটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যাপক হতাহত হয়েছে সেগুলোর সংখ্যা ওই রিপোর্টে ছিল না। এমনকি স্নাইপার রাইফেল দিয়ে যে আন্দোলনকারীরা তথাকথিত কোটা আন্দোলনকারীদেরকে মারা হয়েছিল,
সে বিষয়টিও নেই। প্রকৃতপক্ষে এটি একটি লয়ারলি স্ট্র্যাটেজি ছিল। তারা দেখতে চায় যে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথের মতো ফোরাম রিপোর্ট রিবাটাল এবং ফ্যাক্ট ফাইন্ডিং এর নতুন প্রক্রিয়া তৈরি করে অন্তর্বর্তী সরকারকে ন্যারেটিভকে প্রতিহত করা যায় কিনা, অন্তর্বর্তী সরকার যে ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে সেটাকে প্রতিহত করা যায় কিনা, এবং সেটা খুবই জরুরি। কারণ হচ্ছে এই পুরো ব্যাপারটি জাতিসংঘের এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা যে 1400 হত্যার রিপোর্ট দিয়েছে, এটি পুরোটাই ডক্টর ইউনূস যা বলেছেন তাই। আমরা মনে করতে পারি তখন সেনাবাহিনীর সঙ্গে তারা কথা বলেনি, কারণ সেনাবাহিনী এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সঙ্গে কথা বলেনি, অনেকের সঙ্গে কথা বলেনি। এখন তো প্রমাণিত হচ্ছে যে এই যে আবু সাইদ, তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। আদালতে যখন এই মামলা গেছে, তার শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। ফলে এইসব প্রশ্ন তো এখন তুলতে হবে। শুধু প্রশ্ন তুললে হবে না, প্রশ্ন তোলার পরবর্তী ধাপ কি সেটা নিয়েও কথা বলতে হবে। আমি আশা করছি কিছুদিনের মধ্যেই হয়তো যারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের কারো সঙ্গে আমি একটি সাক্ষাৎকারের ব্যবস্থা করব, এবং সেই সাক্ষাৎকার থেকে বিষয়টি আরো স্পষ্ট হবে। আজকে সাক্ষাৎকার নিয়ে কথা বলি। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা অত্যন্ত কৌশলগত। 1400 মৃত্যুর যে পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে তা নিয়ে দলটির পাল্টা তথ্যের দাবি আন্তর্জাতিক মতামত গঠনের ক্ষেত্রে প্রভাব ফেলবে নিশ্চিত। বিশেষত স্নাইপার বন্দুক ব্যবহারের অভিযোগ এবং পুলিশ সদস্যদের নৃশংস হত্যার বিবরণ, জুলাই আন্দোলনের প্রকৃত চিত্র বা চরিত্র নিয়ে নতুন আলোচনা শুরু হতে বাধ্য, এবং সেটা আন্তর্জাতিকভাবেই। ইউনূস সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পদ্ধতিগত আক্রমণ ভয়ানক আকার ধারণ করেছে, অথচ আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে একেবারে এড়িয়ে যাচ্ছে। তারা ভারতের কাঁধে ঠেলে দিচ্ছে ব্যাপারটি, কিন্তু বিষয়টি তো ভারতের নয় শুধু। আওয়ামী লীগ অন্যান্য বক্তব্যের সঙ্গে এই বিষয়টিকেও তুলে ধরেছে সাংবাদিকদের সামনে। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড এবং গত 2 সপ্তাহেই 8 জন হিন্দু ধর্মাবলম্বীর মৃত্যুর প্রসঙ্গটি এ কারণে উল্লেখযোগ্য যে শান্তিতে নোবেল বিজয়ী ইউনূসের শাসনামলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে ভয়াবহ নির্যাতন নিপীড়নের খড়গ নেমে এসেছে, তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ খুব জরুরি ছিল। তবে আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের এই যে উপস্থিতি জানান দেওয়ার বিষয়টি, সেটি কিন্তু খুব সহজ ছিল না। নিতে হয়েছে নানা কৌশলের আশ্রয়। বিশেষ করে ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক যে স্তরে গিয়ে ঠেকেছে, তাতে ভারতে আওয়ামী লীগকে সে দেশে আশ্রয় দিয়েছে ভারত, এই যুক্তি দেখিয়ে ইউনূস সরকার নানাভাবে ভারতকে হুমকি ধামকি দিচ্ছে। কখনো কখনো সেটা ভারতের অখণ্ডতা বিনষ্টের হুমকির ঘটনায় চলে যাচ্ছে। এমত অবস্থায় ভারতের রাজধানী দিল্লিতে একটি প্রেস কনফারেন্স করাটা তো বিরাট ব্যাপার। এক্ষেত্রে হাসান মাহমুদের ইউরোপীয় পরিচিতিটি কাজে লাগিয়ে দিল্লি প্রেস ক্লাবে আয়োজন করাটা ছিল খুবই কৌশলী সিদ্ধান্ত, সন্দেহ নেই। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের সবচেয়ে কার্যকর চালটি হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ঘোষণার মধ্য দিয়ে নিজেদের অ্যান্টি ইলেকশন ইমেজ থেকে দূরে নেওয়া। সরকার বলছে না যে আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে চায়, আওয়ামী লীগ তো নির্বাচন ঠেকাতে চাইছে না। আওয়ামী লীগ বলছে তারা নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু এই সরকারের অধীনে নয়। তারা বলছে অন্তর্বর্তী সরকার বদলান, নিয়ম কানুন স্বচ্ছ করুন, মাঠ সমতল করুন, তাহলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল, সেই একই অভিযোগ যদি এই সরকারের বিরুদ্ধেই থাকে, তাহলে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কেন নির্বাচনে যাবে বলেন? এই কারণেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মূল কারণ ছিল যে তাদেরকে রাজনৈতিক করে ফেলা হয়েছিল। তো এখন তো একই ব্যাপার ঘটছে। এই কথা তুলে আওয়ামী লীগ এক ঢিলে 3 পাখি মারতে চেয়েছে। প্রথমত, আন্তর্জাতিক অডিয়েন্সকে দেখানো যে দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী। দ্বিতীয়ত, বর্তমান ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করানো যাচ্ছে। এবং তৃতীয়ত, অভ্যন্তরীণ ভাবে নেতা কর্মীদের মনস্তত্ত্বকে দৃঢ় করা যাচ্ছে যে আমরা ফিরে আসার রোডম্যাপে আছি, আমরা হারিয়ে যাইনি। আওয়ামী লীগ নাকি হারিয়ে গেছে, আওয়ামী লীগ নাকি কোথাও দেখা যায় না। এই যে দেখুন, আমরা আছি, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেই আছি। একই সঙ্গে দল নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তারা রাজনৈতিকভাবে অস্তিত্ব সংশ্লিষ্ট আঘাত হিসেবে তুলে ধরছে, যা দেশের বৃহৎ ভোট ব্যাংকের উপর আঘাত বলে সেটা প্রমাণ করতে চাইছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এখানে নৈতিকতা এবং বাস্তবতা একত্রিত হয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্য, ধারাবাহিক শাসন অভিজ্ঞতা এবং নেটওয়ার্ক ভিত্তিকে একসঙ্গে জুড়ে তারা বলছে আমাদের বাদ দিলে বাংলাদেশে স্থিতিশীলতা অসম্ভব। এবং সত্যি তাই, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে বাদ দিলে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। আপনি যত চেষ্টা করুন না কেন, অসম্ভব।
আর নির্বাচনে অংশ নেওয়ার শর্তাধীন ঘোষণা আওয়ামী লীগের একটি বুদ্ধিদীপ্ত কৌশল। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস রাখার পাশাপাশি বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। একদিকে তারা নির্বাচনমুখী দল হিসেবে নিজেদের উপস্থাপন করছে, অন্যদিকে ইউনূস সরকারকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করছে। এই অবস্থান তাদের আন্তর্জাতিক সমর্থন আদায়ে সহায়ক হবেই। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা দ্রুত নির্বাচনী মহড়া করা গেলে সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। ভোটযন্ত্র যতই নিখুঁত হোক, খেলোয়াড়ের অর্ধেককে মাঠের বাইরে রাখা হলে ফলাফলের সামাজিক গ্রহণযোগ্যতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এর ফলে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু এবং ব্যাপক গ্রেপ্তার হামলার অভিযোগ যোগ হলে, মানে সবকিছু মিলিয়ে যে প্রতিকূল ভাবমূর্তি সরকারের তৈরি হয় সেটা আরো পাকাপোক্ত করা হলো এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এই জায়গাটাই আওয়ামী লীগের স্ট্র্যাটেজিক উইন্ডো। তারা চাইছে আঞ্চলিক শক্তিগুলোর মুখোমুখি সরাসরি হস্তক্ষেপ না করলেও আড়ালে চাপ বাড়াক, কমপক্ষে অন্তর্বর্তী সরকার কাঠামোর রিকনফিগারেশন হোক, যাতে তারা শর্ত সাপেক্ষে ফিরে আসতে পারে। দিল্লি প্রেস ক্লাবের ব্রিফিং তাই একযোগে আন্তর্জাতিক ভোটারদের কাছে লবিং এবং ঢাকার ক্ষমতার খেলোয়াড়দের কাছে একটা সতর্কবার্তা। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দলের অংশগ্রহণ প্রয়োজন, তবে সেই অংশগ্রহণ হতে হবে গণতান্ত্রিক এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সব পক্ষের সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতা প্রয়োজন হতে পারে। আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন সেই দিকে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিবেচিত করতে পারেন আপনারা। কিন্তু তার চাইতে বড় কথা আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। কিন্তু এই যে দেখুন, আওয়ামী লীগ শুধু আছে তাই নয়, আওয়ামী লীগ প্রবল ভাবে দেশের মাঠে তো আছেই, আন্তর্জাতিক ময়দানেও আওয়ামী লীগ বিরাট ভাবে আছে। তার প্রমাণ এই সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলন পরবর্তী আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, নিশ্চয়ই দেখবেন। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। 2024-এর 5ই আগস্টের 17 মাস পর দিল্লিতে হঠাৎ করেই পরপর 2 সপ্তাহে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে দুটো সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবারের সংবাদ সম্মেলনের পর এখন পুরো ভারতীয় গণমাধ্যমের জল্পনা, আলোচনা এবং কৌতূহলের একদম তুঙ্গে পৌঁছেছে আজকের সংবাদ সম্মেলনটি নিয়ে, যেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের আয়োজনে তাদের ইভেন্যুতে। এর আগে গত শনিবার দিল্লি প্রেস ক্লাবে প্রথম আওয়ামী লীগ নেতৃবৃন্দ দিল্লিতে প্রকাশ্যে এসে, দিল্লিতে আওয়ামী লীগের দুজন মন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তারা প্রকাশ্যে এসে একটা সংবাদ সম্মেলন করেন। কোনোটাই আওয়ামী লীগের ব্যানারে হচ্ছে না। আজকে শেখ হাসিনা উপস্থিত হবেন এই কথা যে আমন্ত্রণ পত্রে লিখে আমন্ত্রণপত্র ছাপানো হয়েছে, বিতরণ করা হয়েছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব এর আয়োজনে, সেই সংবাদ সম্মেলন বা মতবিনিময় সভাটির আগে গত শনিবারের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। জাতিসংঘ রিপোর্টের কি ফাঁক আছে, গলদ আছে, সেগুলো সাংবাদিকদের সামনে তুলে ধরতে, এবং সেখানে একটা মানবাধিকার সংগঠনের ব্যানারে করা ওই সংবাদ সম্মেলনটি দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রথম আওয়ামী লীগের 2জন মন্ত্রী উপস্থিত হন। তার পরপরই এ খবর ছড়িয়ে পড়ে যে এর পরের সপ্তাহে এমন একটি মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে দিল্লিতে, যেখানে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন। সত্যিই কি শেখ হাসিনা উপস্থিত থাকবেন? মানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন এ কথাটা যখন ছড়িয়ে গেছে, এবং আমন্ত্রণ পত্রে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেটি কিনা দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটি ক্লাব, সেই ক্লাব লিখেছেন যে ওখানে এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। লক্ষ্য করার মতো বিষয় তো অবশ্যই যে তারা সাবেক প্রধানমন্ত্রী যেমন লেখেন নাই,
তারাই সেই আমন্ত্রণ পত্রে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বক্তব্য রাখবেন, শেখ হাসিনার সঙ্গে সেখানে একটা মত বিনিময়ের সুযোগ পাওয়া যাবে। এ কারণেই সেই আমন্ত্রণ পত্র থেকে এ খবর দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা প্রকাশ্যে আসতে যাচ্ছেন প্রথমবারের মতো 2024-এর 5ই আগস্টের পর, এবং সেটা ঘটতে যাচ্ছে দিল্লিতে। দিল্লির সরকার, ভারত সরকার যে এ ধরনের সংবাদ সম্মেলন, মত বিনিময় সভা আয়োজন করতে দিয়ে, কিংবা ভারতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে দিয়ে যেখানে আওয়ামী লীগের মন্ত্রীদের মন্ত্রী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যেসব আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে বাকি থাকে না যে দিল্লি ভারত সরকার সরাসরি একটা বার্তা দিতে চাইছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যখন কার্যক্রম চালানোর কোনো অনুমোদন নাই আওয়ামী লীগের, তখন তারা মনে করে যে তারা ভারতে সেই পরিসরটা তৈরি করে দিতে পারে, এবং ভারতের গণমাধ্যম প্রস্তুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগের মতামত, তাদের অবস্থানগুলো বিশ্বের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বের সম্প্রদায়, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে দিতে তাদের গণমাধ্যমের মাধ্যমে। এবং বিবিসি বাংলা এই যে 23শে জানুয়ারি আজ শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে প্রকাশ্যে হাজির হবেন কিনা সে খবর যে ছড়িয়ে পড়েছে, ভারতের গণমাধ্যমের মধ্যে যে এটা নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তাদের প্রতিবেদনটিতে লিখেছে যে কেন আওয়ামী লীগ ভারতীয় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ মনে করছে, এবং সেখানে তারা বলেছে যে যেহেতু বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই যে মানে আওয়ামী লীগের খবর প্রকাশ নিয়েও তো একটা বাধা নিষেধ আছে, এ অবস্থায় ভারতীয় গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশ হলে সেটা যথাযথ গুরুত্ব পাবে। সেটা ভারতে এসে সংবাদ সম্মেলন করবার একটা কারণ যারা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন, মানে আওয়ামী লীগের ব্যানারে তো করেন নাই, মানবাধিকার সংগঠনের ব্যানারে গত শনিবার তারা কিন্তু স্পষ্টত বলেছেন যে দিল্লির সংবাদ সম্মেলনই প্রথম নয়, জাতিসংঘ রিপোর্টের খুঁত গলদ ফাঁকগুলো নিয়ে তারা এর আগে লন্ডন, ব্রাসেলস সহ ইউরোপের বিভিন্ন দেশে সংবাদ সম্মেলন করে এসেছেন। কিন্তু ভারতে সংবাদ সম্মেলন করার বিষয়টা যে স্পর্শকাতর, এবং এটা যে ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের নিরাপত্তা সংস্থা, ভারতের সরকারের এক রকমের সায় ছাড়া অসম্ভব, সেটা বুঝতে কারোই কোনো অসুবিধা হচ্ছে না। আসলে ভারত সরকার এখনো ভীষণভাবে অনিশ্চিত যে বাংলাদেশ 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে যেতে পারবে কিনা। এটা নিয়ে ভারতের ভেতরের উদ্বেগ এতই বেশি, বিশেষভাবে যখন নির্বাচনটা আওয়ামী লীগকে দূরে সরিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে যাচ্ছে না, তখন সেই নির্বাচন স্থিতিশীলতা নিয়ে আসতে পারবে কিনা তা নিয়ে ভারত সরকারের ভেতরের উদ্বেগটা এতটাই বেশি। তার মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর খবর আছে যে খুব শিগগিরই বাংলাদেশে নানা ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে, তার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক থাকতে পারে, এবং এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যেতে পারে নির্বাচনের আগে যে নির্বাচনটা একটা লম্বা অনিশ্চিত সময়ের জন্য পিছিয়ে যেতে পারে। এই অবস্থায় ভারত মনে করছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরটা টিকিয়ে রাখা, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম টিকিয়ে রাখা, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে শক্তিশালী রাখা, সংগঠিত রাখা, এবং তাদের অবস্থান সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের জনগণকে জানান দেওয়ার কাজে সর্বতোভাবে সহায়তা করা উচিত। এবং ভারত সেই বার্তাটি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে, যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করতে চাইছে। আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে? দেখুন, যে কোনো প্রক্রিয়াতেই শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে এই সংযুক্ত হওয়ার ঘটনাটা কিন্তু 5ই আগস্টের পর একেবারে প্রথমবারের মতো ঘটবে। বাংলাদেশ কিংবা ভারতের
কোনো সাংবাদিকের সঙ্গে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনের কোনো আয়োজন করেছেন, এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তিনি ইমেইলের মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন গত অক্টোবর মাস থেকে। অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি, ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স, এপি সহ আন্তর্জাতিক গণমাধ্যম, সকল শীর্ষ গণমাধ্যমে এবং ভারতের সকল শীর্ষ গণমাধ্যমে। কিন্তু এই যে তিনি যে নিরাপদ গৃহে আছেন, তিনি যে নিরাপদ বাসভবনে আছেন, সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢেকে যে তাকে রাখা হয়েছে 5ই আগস্টের পর থেকে, যেখান থেকে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে এবং টেলিফোনের মাধ্যমে আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী, অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূলের নেতা কর্মী, তাদের পরিবার পরিজন সকলের সঙ্গে প্রতিদিন ব্যাপক যোগাযোগ রাখছেন এবং তার সেই যোগাযোগের ভিত্তিতেই দল সংগঠিত হয়ে উঠছে এবং তা নিয়ে বাংলাদেশ সরকার বারবার আপত্তি জানাচ্ছে। সেসবের মধ্যেও তাকে কখনো যোগাযোগ বন্ধ করতে হয়নি। এমনকি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি নালিশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য তিনি আমাদের অতিথি, তিনি একেবারেই স্বাধীন, এ বিষয়ে ভারত সরকার কাউকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। ঠিক তেমনি ভাবেই শেখ হাসিনা আবার বাড়ির বাইরে এসে কিংবা বাড়িতে বসেই কোনো সভায়, সমাবেশে কিংবা কোনো সাংবাদিক সম্মেলনে এখন পর্যন্ত বক্তৃতা দেন নাই। কাজেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব দিল্লির, তারা যে তাদের আমন্ত্রণ পত্রে মূল আকর্ষণ হিসেবে এই কথাটা লিখেছেন, সেটা খুব স্বাভাবিক। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি প্রথম এই খবরটা সংবাদ মাধ্যমে দিয়েছিলেন যে শুক্রবার 23শে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে শেখ হাসিনা উপস্থিত থাকবেন। তারপর থেকেই ব্যাপক আলোড়ন এবং জল্পনা শুরু হয় এই নিয়ে। গৌতম লাহিড়ী কি জানেন আজ 23শে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা উপস্থিত হচ্ছেন? গৌতম লাহিড়ীকেই সেই প্রশ্ন করেছিলাম। 23 তারিখের কথা বললেন, সেটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নিজে দায়িত্ব নিয়েছে যে তারা অর্গানাইজ করছে, তারা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানায়। আমি এটুকু বলতে পারি আপনার কথার অন্যভাবে, যে ভারত সরকারের অনুমতি আছে কিনা বলতে পারবো না, কিন্তু ভারত সরকার বাধা দেয়, এটুকু বলতে পারি। বাধা দিলে এটা করা যেত না। এখন পর্যন্ত যা ওদের ধরুন অফিসিয়াল, আপনি যদি ইনভাইটটা দেখেন, অফিসিয়াল ইনভাইটে লেখা আছে যে এক্সক্লুসিভ ইন্টারাকশন উইথ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার মন্ত্রীদের নাম এবং যারা অন্য মন্ত্রী নন, আওয়ামী লীগের এমপি বা ইত্যাদি, তাদের সকলের নাম ইত্যাদি দেওয়া আছে 4-5 জনের। এবং তারা সেখানে প্রথমে শেখ হাসিনা, এখন পরবর্তীকালে সেই, আমি শুরুতে সেটাই বলেছিলাম বলে অনেকে একটু বিভ্রান্ত হয়েছেন যে শেখ হাসিনা বোধহয় সরাসরি, আমি খুব শব্দ চয়ন করেছিলাম খুব মেপে, মানে আমার বলার ভঙ্গিতে বহু অর্থ করা যেত, এই কারণেই আমি বলেছিলাম ইচ্ছা করি, সেটা হচ্ছে তিনি উপস্থিত থাকবেন। এখন উপস্থিত থাকবেন শারীরিকভাবে আমি বলিনি, উপস্থিত থাকবেন ভিডিওতে আমি বলিনি, উপস্থিত থাকবেন অডিওতে আমি বলিনি, আমি বলেছি উপস্থিত থাকবেন। এখনো বলছি তিনি উপস্থিত থাকবেন এবং তিনি এখন আপনাকেই বলছি আমি, শেষ পর্যন্ত হয়তো তিনি অডিওতেই ভাষণ দেবেন এবং প্রশ্ন উত্তরের জন্য তাকে প্যানেলে যারা থাকবেন তারা দেবেন। তাতে সন্তুষ্ট না হলে, এখানে কিন্তু ভারতীয় সাংবাদিক না, এটা কিন্তু বিদেশি সাংবাদিক থাকবেন, অর্থাৎ ফরেন করেসপন্ডেন্টদের তিনি অ্যাড্রেস করবেন। ফলে সেটা তো রাজনৈতিক দলের মতো সভা হবে না, যেটা একজন সংবাদ সম্মেলনে যা যা বলতে হয়, যেসব নতুন তথ্য বা নীতি ঘোষণা করতে হয়, নতুন কার্যক্রম ঘোষণা করতে হয়, সেগুলো তো সেই সাংবাদিকদের তিনি বলতে চান বা বলবেন হয়তো। তার প্রশ্নগুলো আমি শুনেছি, পরবর্তীকালে তাকে পাঠিয়ে দিলে, যেমন তিনি ইমেলে ইন্টারভিউ দিচ্ছেন, অতি দ্রুত ইমেলে একটা জবাবও দিয়ে দিতে পারেন। এখন আমি বলছি এটা কিন্তু আমি একবারে নিশ্চিত নই, এই কারণে এখনো কিন্তু আমি জানি আওয়ামী লীগ নেতারা কেউ কেউ চাইছেন যে তিনি সশরীরে উপস্থিত হন। সশরীরে মানে অন্তত ভিডিওতে, কিন্তু ভিডিওতে নিরাপত্তার সংস্থার আপত্তি আছে যে ভিডিওতে যারা জানতে পারে, যারা এক্সপার্ট, বিশেষ করে টেররিস্টরা সব থেকে বেশি এক্সপার্ট, জানেন তো, রাষ্ট্রের থেকেও বেশি এক্সপার্ট টেররিস্টরা, তারা ধরে নিতে পারবে এটা কোন জায়গায় আছেন। ফলে সেই কারণে তো এখনো এটা আমার মনে হয় না শেষ পর্যন্ত তিনি ভিডিওতেও আসবেন, কিন্তু তিনি থাকবেন ওই অডিও মাধ্যমে, হয়তো তিনি অ্যাড্রেস করবেন। লেখা আছে যে শি উইল অ্যাড্রেস, এটা লেখা আছে শব্দটা। বাংলাদেশের পত্রিকা আমার দেশ, তারা খবর দিচ্ছে যে দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো আমার দেশ পত্রিকাকে জানিয়েছে
আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো, তারা গতকাল এই খবরটা ছেপেছে যে শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে। 2024 সালের 5ই আগস্ট পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে হাসিনা এখনো ক্যামেরার মুখোমুখি হননি। দিল্লির অনুষ্ঠানটির আয়োজন করেছে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব। এবং আমার দেশ খবর দিচ্ছে যে দিল্লির একটা নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে তারা জেনেছে যে ওই আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করার কথা রয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণের। অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেবেন শেখ হাসিনা এবং আমার দেশও উল্লেখ করছে যে আমন্ত্রণ পত্রে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানটির ব্যাপারে ঢাকার পক্ষ থেকে আপত্তি জানানোর পরেও তা আমলে নেয়নি দিল্লি। যেটা বলছিলাম, দিল্লি স্পষ্টতই একটা বার্তা দেওয়ার জন্যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, ভারতে তার রাজনৈতিক পরিসর তৈরি করতে চাইছে বলে আমার ধারণা। এবং আওয়ামী লীগকে সংবাদ মাধ্যমে রেখে, আওয়ামী লীগকে প্রকাশ্যে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে। এবং সরকার যেহেতু, ইউনূস সরকার যেহেতু ক্রমাগত প্রতিক্রিয়া জানিয়ে যাবে এসব ঘটনায়, তার মাধ্যমে সরকারকেও ব্যতিব্যস্ত রাখতে চাইছে। এই পুরো প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে রয়েছে বটে। এই সবকিছুর মাধ্যমেই রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের আলোচনায় শিরোনাম হওয়া অব্যাহত রেখেছে বটে।